আজকে মানে ধরেন ইসলামী ব্যাংক একটা ইস্যু আছে আমার, বাই দ্য ওয়ে বলে রাখি যে এক এক করে আমার প্রত্যেকটা ভবিষ্যৎবাণী এক এক করে গত 5 বছর থেকে শুরু করে একটাও যদি মিথ্যা প্রমাণিত হতো কোনো দুঃখ ছিল না। দ্যাটস হোয়াট ইট ইজ। মনে আছে আমি বলেছিলাম আমার লাইভে, কি বলেছিলাম, যে বাংলাদেশের বর্তমান সরকারের কয়েকটা পোস্টের সেট আপ অর্থনৈতিক দৈন্যদশা ডেকে আনবে। ঠিক একই রিপোর্ট বেরিয়েছে যে প্রবাসীরা মানে নজিরবিহীনভাবে রেমিটেন্স মানে ডিক্লাইন হয়েছে গত 2 মাসে এবং মানে 2 মাসে আনবিলিভেবল। ইভেন তো ঈদ গেছে, মানে ঈদুল আজহা বা আমাদের সিলেটি ভাষায় এটাকে কি বলে, কি ঈদ বলে জানেন তো, বকরা ঈদ, মানে বকরা ঈদ আসলে ঈদুল আজহা বা মানে আপনার ঈদুল আজহা বা দ্যাটস হোয়াট ইট ইজ। সো হজ মানে সামথিং লাইক দ্যাট। সো তারপরে এটা গেছে, এটার কারণটা হলো আমি কিন্তু সরকারকে বলেছিলাম, মনে আছে কিনা আপনাদের, বলেছিলাম মানে অর্থমন্ত্রীর পোস্ট, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পোস্ট, এই দুটি পোস্ট সরকারকে ভালো একটা হার্ড টাইম দিবে এবং সরকারের ও আর্থিক খাতের ইমেজটাকে একদম ধ্বংস করে দিবে। এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন। ইসলামী ব্যাংক সরকারকে মানে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত করবে ইসলামী ব্যাংক, এটা আমি বলে রাখলাম আজকে। কেননা মানে রেমিটেন্স পাঠানো যেভাবে কমেছে, ইফ ইট ইজ কন্টিনিউস, লেডিস এন্ড জেন্টলম্যান, ইটস গোনা বি ক্যাটাস্ট্রফিক ফর বাংলাদেশি ইকোনমি, বিকজ রেমিটেন্সের উপরে দাঁড় করেই বাংলাদেশের যত গর্বগর বা বড়াই যাই আছে না কেন, এটা আপনি নিজে বলতে পারেন, প্রবাসীদের পাঠানো এই টাকা বা রেমিটেন্স, এটাই হলো আমাদের মূল মানে আপনার ব্লাড লাইন অর্থনীতির বা দেশ পরিচালনা করার ক্ষেত্রে। এখানে এটা গেলো একটা। সেকেন্ড আরেকটা জিনিস কভার আপ করতে চাই, আমি আসছি আবার শেখ হাসিনা, মানে আবারও সেই হুমকি দামকি দেওয়া হচ্ছে শেখ হাসিনা ফিরে আসবেন, মানে একটা নেগেটিভ মার্কেটে আসছে যে কোন সময় শেখ হাসিনা ফিরে আসবেন। I talked about this same issue in the past and I discussed that how she can come or she wouldn't be able to come. আজকে এটা কভার করবো। আরো একটা জিনিস হলো ডেফিনেটলি, সেটা হচ্ছে যে আমি বলে রাখি, আমি বলেছি আমি দেশের জন্য যা ভালো সেটাই আমি বলে থাকি। এতে যদি অনেক অপ্রিয় কথাবার্তা হচ্ছে মানে আমার জন্য, ধরেন আমি এই মানে দেশ বা ওই তাদের ভালোর জন্য আমি বলি। ধরো ফর এক্সাম্পল জামাত ইসলামের নাম চেঞ্জের কথা বলেছি, অনেকে আমার উপরে ক্ষুব্ধ, রাইট, অনেকে অসন্তুষ্ট, আনহ্যাপি। আমি জানি এটা আপনাদের জন্য ভালোর জন্য বলেছি, দেশের ভালোর জন্য আমি এটা বলছি। আমি মুখ দেখানোর জন্য জনপ্রিয় বক্তব্য নিয়ে জনপ্রিয় বক্তা হিসাবে আবির্ভূত হওয়ার কোনো ইচ্ছা কোনোদিনও ছিল না, এখন আমার নাই। আমি বেশি কি হলো যদি দেশের কাজ মানে দেশের পক্ষে না যায়, এগুলো নিয়ে বিন্দু মাত্র আমি কথা বলি না, এগুলো আমার দরকারও নাই, রাইট। সো এই অজনপ্রিয় বা অপ্রিয় সত্য এগুলো যদি জানতে চান এবং মানে লং রানে যেগুলো ভালো হবে সেগুলোর কথাই আমি বলি আপনাদেরকে। আসুন প্রথমে বলি যে আপনার ইরান এবং ইসরায়েল যুদ্ধ, এটাই পরিস্থিতি আমি একটু আগে আপনাদেরকে ইন্ট্রোডাকশনে বললাম। ও বাই দ্য ওয়ে আরো একটা জিনিস বলে রাখি, যে গতকালকে বলেছিলাম মনে না, ডে বিফোর ইয়েস্টারডে, যে আপনার নজিরবিহীন ঘটনা ঘটেছে আপনার ভারতীয়দের ক্ষেত্রে। প্রেসিডেন্ট ট্রাম্পের নীতির কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের নাম জানেন আপনারা, বলতে পারবেন, কেউ লিখতে পারবেন এখানে? প্রেসিডেন্ট ট্রাম্প সেকেন্ড টার্মে ক্ষমতা আসতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কোন দেশ? আপনারা কি আইডিয়া করতে পারবেন কেউ? বলেন, আমি আপনি দেখতে চাই আপনারা কি মনে করেন, আপনাদের মতামত জানতে চাই। আমি আপনাকে জানিয়ে দেবো, এখনই জানিয়ে দেবো কোন দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, মানে ইন টার্মস অফ ক্ষতিগ্রস্ত হওয়ার কথা ছিল না, লাভবান হওয়ার কথা ছিল সেই জায়গাতে। ইন্ডিয়া, দ্যাটস হোয়াট ইট ইজ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের নাম হচ্ছে ইন্ডিয়া। আমি আসছি ইন ডিটেইলস, আমি বলবো আপনাদেরকে। বাই দ্য ওয়ে বলে রাখি যে হেলিকপ্টার, আমি জানি প্রেসিডেন্ট ট্রাম্প কিভাবে রিটেলিয়েট করবেন, যুদ্ধ আবার শুরু হলে ইরান, মনে হচ্ছে যে এখন ইরানিয়ান রেজিম বা সরকারের এখন মোটামুটি আমি যা দেখতে পেলাম, তারা চায় আর যুদ্ধ করতে। এখন এটা তো মস্ত বড় বিপদ, এরা এখন যুদ্ধ করতে চায়, এরা এখন নতুন করে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে ইরান। এটা আশ্চর্য ঘটনা। এখন তো দেখলাম যে তারা নিজেকে হয়তো তারা গুছিয়ে নিয়ে আসছে, এখন তারা যুদ্ধের জন্য এটা এক ধরনের প্রভোকেশন আমি মনে করি, এক ধরনের প্রভোকেশন দিচ্ছে তারা। আপনার ধরুন ইরাকে মানে কুয়েতে কয়েকদিন যে হামলাটা হলো, এগুলো সবই প্রভোকেটিভ এবং এগুলো তারা আই কনডেম দ্যাট বিকজ ইট হ্যাজ টু বি কনডেমড, লেডিস এন্ড জেন্টলম্যান। সো এটা মানে নজিরবিহীন ঘটনা। এখন ইরানকে কিভাবে থামাবেন আমরা জানি না, তবে বোঝাই যাচ্ছে যে তারা কোনো কিছু তো, এবং প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন তারা খুবই অহংকারী এখন, মানে ইরানিয়ান রেজিম যারা আছে মানে তারা খুবই অহংকারী, তারা কোনো কিছু এখন বদার করতে চায় না, তোয়াক্কা করতে চায় না। তারা দেখা যাচ্ছে এখন তারাই মনে হয় লাইমলাইট। বাই দ্য ওয়ে, এটার জন্য দায়ী কি ইরান? নো, এটার জন্য দায়ী আমরা যারা যুদ্ধ শুরু করেছে। বিকজ ইরান তো কোনো ক্ষেত্রে এখানে কোনো পাওয়ারফুল ছিল না, তারা তাদের মতো করে স্যাংশন নিয়ে মানে বসেছিল। কমিল সাহেব হঠাৎ আক্রমণ করে তাদেরকে সুপার পাওয়ার বানিয়ে দেওয়া, মানে কাজটা এখানে মনে হচ্ছে যে এটা একটা মানে একটা ম্যানিফেস্টো ছিল এবং এই কাজটা এখানে করা হয়েছে। এবং বলে রাখি দে উইল বি এ বিগ পাওয়ার রাইট নাও বিকজ দে সারভাইভড অলরেডি। হিয়ার্স দ্য স্টাফ। সো আপনারা ইদানিং আপনারা মানে শুনতেছেন না, মানে বাই দ্য ওয়ে ইসলামী ব্যাংকে আমি বলি দুটো ব্যাংকে আমাদের টাকা, একটা হচ্ছে ইসলামী ব্যাংক, আমার নিজের হাতে রাখা টাকা, আমার বোনের টাকা, আমার নিজের হাতে রাখা মানে টাকা, মানে এই কত 26 বছর আগে, 26 ইয়ার্স আগে সেই ইসলামী ব্যাংকের টাকাটা এখন পর্যন্ত আছে। বাট এই টাকাগুলা সত্যতা বলতে গেলে এই ব্যাংকটাকে এমন ভাবে, এবং SIBL আমার ভাইয়ের টাকা, আমি আপনাকে বললাম এটা আমি কিছু আমি ব্যবস্থা করেছিলাম এগুলা বাই দ্য ওয়ে। সো মানে সোশ্যাল ইসলামী ব্যাংক দুইটা ব্যাংকে মানে এসালামের দখলে ছিল, দুইটা ব্যাংকে এসালাম খেয়েছে। এসালাম কাছ থেকে এই টাকাগুলো উদ্ধার করতেই হবে যে কোন ভাবে হোক না কেন, তার প্রতিটা অঙ্গ থেকে টাকাগুলো উদ্ধার করতে হবে এই চুরকে ডাকাতকে। এবং যারা তাকে পুনর্বাসন করার চেষ্টা করতেছেন, ইউ
playing with fire and fury. Don't follow Awami League's path. That will bring distractions for you and for the government. That's inevitable, ladies and gentlemen. এখানে একটা জিনিস বলে রাখি আমি আপনাকে, এই এসালাম ডাকাত, এই যে এই ডাকাতের মানুষ এখনো বাংলাদেশে আছে, এরা বিভিন্ন প্রতিষ্ঠানে এখন পর্যন্ত কর্মরত এবং এদেরকে প্রদান করা হচ্ছে। খুবই আনফর্চুনেট। আমি চিরাঙ্গের মানুষের প্রতি খুবই সন্দিহান এখন এই মুহূর্তে। আমি সরি টু সে দ্যাট আই হ্যাড এ সিরিয়াস ট্রাস্ট ইন চিরাং পিপল, বাট লাইক সব যত মাফিয়া, সব মাফিয়া হচ্ছে চিরাঙ্গের এই মুহূর্তে। এটা বলতে আমি বাধ্য হলাম এই মুহূর্তে। আপনাদের ফারাজ করিম থেকে শুরু করে, মনে আছে ধরছিলাম যে ফারাজ করিম থেকে শুরু করে, এসালাম থেকে শুরু করে, আপনি যদি দেখেন জাবেদ চৌধুরী থেকে শুরু করে যত মাফিয়া কোনো না কোনোভাবে ওয়েন্টরেন, এই ওবায়দুল কাদের, যদিও সে নোয়াখালীর কিন্তু চট্টগ্রাম বিভাগের, কিন্তু এই মাফিয়াদের হাত থেকে বাংলাদেশে রক্ষা করা দরকার বলে আমি মনে করি। এখন আমাদের অর্থমন্ত্রী বর্তমান মানে চিরাঙ্গের মানুষ, আই হ্যাভ এ ডাউট অ্যাবাউট দ্যাট বিকজ হি কুড বি ফেইলড প্রিটি ব্যাডলি। আই সি দিস। ইসলামী ব্যাংক এজেন্ট একজন উপদেষ্টা মাননীয় প্রধানমন্ত্রীকে ভুল তথ্য দিয়ে কমপ্লিটলি রং ওয়েতে নিচ্ছে। ঠিক হাসিনা যে কাজটা করেছিল এভাবেই একটা বিপদ ডেকে আনবে। আমি শেয়ার করে দিচ্ছি, ভয়ঙ্কর বিপদ ডেকে আনবে। ইসলামী ব্যাংকে এই চুরকে কেন বসাবেন, কেন বসাইতে হবে আমি তো জানি না। মানে এটা একটা ব্যাংক, এখানে এটা না, এটা জামাতের ব্যাংক, শেষ করতে হবে ভাই। আওয়ামী লীগ তো শেষ করতে পারে নাই, তাহলে আপনারা কিভাবে শেষ করবেন? আর এটা শেষ কি, এটা একটা ব্যাংক, এটা তো বাংলাদেশের মানুষের অর্থনৈতিক খাতে এটা কন্ট্রিবিউট করে থাকে। এবং আমি দেখেছি মানুষের আস্থা একটা ব্যাংকের উপরে আর অনেক ব্যাংকের উপরে আস্থাহীনতা আছে। ইসলামিক নামদারি যত ব্যাংক আছে তার মধ্যে ইসলামী ব্যাংকের উপরে মানুষের আস্থা, যেহেতু আমরা যারা ইন্টারেস্ট খাতে চাই না তাদের জন্য, রাইট? এই ব্যাংকটাকে নষ্ট করার কোনো মানে হয় না। সরকার তদারকি করতে পারে, ওয়াচে রাখতে পারে, রাইট? কিন্তু ব্যাংকটাকে এভাবে একটা বাটপারকে এখানে বসিয়ে দেওয়ার কোনো মানে হয় না। এটা খুবই মনোবিভ্রান্ত। আমার টাকা আছে, আমি মুখ খুলতেছি না, আমি কথা বলতেছি না, আমি সরকারকে মনে করি সময় দেওয়া দরকার, বাট দিস ইজ নট গোয়িং ওয়েল। এবং এই ইসলামী ব্যাংকের ইস্যুটা বা কেলেঙ্কারিটা সরকারকে মারাত্মক বিপদে ফেলবে। আমি আপনার কাছে বলে দিলাম, আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি এই জায়গাতে। এবং ইসলামী ব্যাংকে রক্ষা করতেই হবে বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, আমাদের টাকার জন্য, আমাদেরকে রক্ষা করতে। আমি তো মনে করি যে আমরা আরো মানে ওয়াইল্ড যাওয়া উচিত এইগুলাকে, এই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করার জন্য। এরপরে আপনি দেখেন, আমি আপনাকে বলি, এই যে মানে প্রবাসীরা এখন রেমিটেন্স পাঠাচ্ছে না, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা তো রেমিটেন্স কোনো নেগেটিভ কথাই বলছি না এই বিষয়গুলোতে, আপনাদেরকে নিয়ে মানে সরকারকে নিয়ে। আমরা চাই আপনারা সফল হন, কারণ আপনারা সফল হলে আমরা সফল। কিন্তু যেভাবে চলছে এখন, যদি আমরা সবাই ঐক্যবদ্ধ একবার বলি শুধুমাত্র আমরা রেমিটেন্স পাঠাবোই না বাংলাদেশে, এভাবে চলছে, পরিস্থিতি খুবই জটিল হয়ে যেতে পারে। এই আওয়ামী লীগের মতো মহাপরাক্রমশালী রাষ্ট্র মানে সরকার বিপদে পড়েছিল, মনে নাই? পলকের আকুতি মিনতি মনে নাই? মনে আছে পলকের আকুতি মিনতি মনে আছে? আপনারা টাকা পাঠান, আপনারা দয়া করে টাকা মানে বন্ধ করবেন না পাঠান, মনে আছে? তো এগুলো বিপদে কেন সরকারের জন্য? প্লিজ ডু নট ডু দ্যাট। অর্থনৈতিক খাতটাকে আমি বলছিলাম যে এই বিভাগের একটা ছাত্র হিসেবে বলি, আমি অর্থনৈতিক সেক্টরে, এটা আমি এর আগে আপনাদেরকে বলেছি, ইমেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট এন্ড পিভটাল। অর্থাৎ আপনি দেখবেন ইমেজ সংকট যখন ঘটে, কোনো কারণ ছাড়া দেখবেন শেয়ার বাজারে মার্কেটে দশ নামে। ওয়াই? ইরাকে হামলা হয়েছে, বাংলাদেশের বা আপনি এশিয়ার চায়নাতে শেয়ার মার্কেটে 10। ওয়াই? বিকজ এই যে ধারণা যে কোনো একটা ঘটতে পারে, এই যে ইমেজটা, এই যে সাইকোলজিটা, এটা খুবই মারাত্মক। আপনি এখানে ভালো মানুষ যারা পজিটিভ, এদেরকে দিয়ে এটা পরিচালনা করতে হবে। ভিতরে অনেক কিছু হতে পারে যেটা শেখ হাসিনা করেছে, ডক্টরেট পিএইচডি ডিগ্রিধারী মানুষদেরকে বসিয়েছে, আতিউর রহমানের মতো ব্যক্তিকে বসিয়েছে, একজন ক্লিন ইমেজের মানুষ ছিল সে, সেই ব্যক্তিকে বসিয়ে মানে লুটপাট করছে অর্থনৈতিক খাতে। কিন্তু প্রথমে কেউ জানতে পারে না, প্রথমে বুঝতে পারে না, প্রথমে 7 বছর 8 বছর যে অর্থনৈতিক খাতে কি পরিমাণ লুটপাট মানে শেখ হাসিনা করতেছে। যেহেতু আতিউর রহমান গভর্নর ছিল, উনার উপস্থিতিতেই এই কাজগুলো হয়েছে। উনি যখন ব্যাংক গভর্নর ছিলেন, যখন বাংলাদেশ ব্যাংকের মানে আপনার এই যে টাকা চুরি হলো, তখনকার সময় পর্যন্ত এটা চলছে। এটা ইসলামী ব্যাংকের অনতি বিলম্বে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আমি দৃষ্টি আকর্ষণ করি, অনতি বিলম্বে আপনি এটা হস্তক্ষেপ করে সমাধান করুন। এখানে যে ডার্টি মাইন্ড নিয়ে ইসলামী ব্যাংকে এই বাটপাটাকে বসানো হয়েছে, কার পরামর্শে বসানো হয়েছে, এটা একটা মারাত্মক একটা গুরুত্বপূর্ণ একটা মানে ইস্যু। কিন্তু আমি মনে করি এই লোকটাকে এখানে বসানো উচিত হয় নাই, একে চলে যেতে হবে। এই লোক এখানে থাকতেই পারবে না, একটা দুর্নীতিগ্রস্ত ব্যক্তি, রাইট? এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে পরিবর্তন করার মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনাকে বলি অর্থনৈতিক অবস্থার মারাত্মক ডিক্লাইন মানে এই মুহূর্তে চলছে। এটা আমার কাছে লিঙ্ক আছে, কিন্তু আমি কিন্তু আপনাকে দেখাতে পারি, এটা আমি বলেছিলাম, আমার কথা, আমার ভিডিও, আমি একটা প্রোগ্রাম করবো এটা নিয়ে। আচ্ছা, এখন গেল সেকেন্ড থিং, এখন কি শুনছেন আপনারা? যে কোন সময় শেখ হাসিনা চলে আসবে জানেন না? মানে বাংলাদেশের আকাশে বাতাসে বাড়ি হয়ে আসছে, যে কোন সময় শেখ হাসিনা আসবে এবং হুঙ্কার দিচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীরা, যে কোন সময় আসলে মানে কেউ পালাতে পারবেন না, কাউকে পালাতে দেওয়া হবে না বাংলাদেশে, মানে সবাইকে মানে আইনে আওতায় আনবেন, এই করবেন সেই করবেন। আপনি কল্পনা করেন এরা কতটা বোকা স্বর্গে বসবাস করে, এরা কতটা নাইভ, কতটা জ্ঞান পাপী, কতটা মূর্খ হলে এই কথাগুলো বলতে পারে। যে ব্যক্তি এইভাবে হুঙ্কার দিতে পারে, যাদের রাজনীতির অফিসটা পর্যন্ত এখন টয়লেট বানিয়েছে মানুষ, সেই নেতা যাদের কারণে যারা পালিয়েছে, তারা আবার বলে তারা ছিঁড়ে ফেলবে, ধরে ফেলবে, খেয়ে ফেলবে। এই কথাগুলা আওয়ামী লীগ বলতো সবসময় যখন তারা ক্ষমতায় ছিল। কাউকে ছাড়া হবে না, মনে নাই? শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে বলতো তারেক রহমান সাহেবকে প্রধানমন্ত্রীকে নিয়ে আসবেন, এসে তাকে দেখে নিবেন, কাউকে ছাড়া হবে, বিএনপির কোনো নেতা কর্মীকে ছাড়া হবে না, এদেরকে দেখে দেখে ফিরে দেবে, মনে নাই? এগুলো আমরা দেখেছি, এখন রেকর্ডে সবার আছে, এগুলো বলতো তারা। পরিস্থিতি কি হয়েছে? আচ্ছা, এখন দেখেন, এবং আমি মনে আছে আমি আপনাদেরকে আজকে আপনার সাথে শেয়ার করতে চাই, যারা আমার নিয়মিত দর্শক আপনারা নিশ্চয়ই জানেন, আমি বলতাম, মনে আছে আমি কি বলতাম? দেখেন আমার মানে এই প্রেডিকশনগুলো কতটা অ্যাকুরেট ছিল, এটা ভাইরাল ছিল তখনকার সময়। কি? শেখ হাসিনা উইল গো, নো, শি হ্যাজ টু গো অ্যান্ড শি উইল বি গন টুডে অর টুমরো।
আমি বলতাম না যে মানে একটা সাধারণ সরকার নয়, ডিকটেটর যারা পতন হতে পারে, একটা স্বৈর শাসক দুর্নীতিগ্রস্ত সরকার টিকে থাকার জন্য একটা পিলার্স লাগে, মানে একটা ভিত্তি লাগে। আমি বলতাম না মনে নাই, ওই ভিত্তিরও শেখ হাসিনা, একটা ভিত্তিও শেখ হাসিনা নাই, অর্থনীতি নাই, জনগণ নাই, ইন্টারন্যাশনাল সাপোর্টস নাই, আমেরিকার সাথে নাই, মনে নাই? মনে আছে আপনাদেরকে? এই কথাগুলো আমি সবসময় বলতাম, তাকে চলে যেতেই হবে, যেতেই হবে, তার কোনো বিকল্প নাই শেখ হাসিনার, চলে যাওয়া ছাড়া। মনে নেই আমরা এইগুলো 2024 এর বিগিনিং, ফ্রম এন্ড অফ 2023 রেগুলার কন্টিনিউ, যখন নির্বাচন হলো আমাদের ডক্টর ফজলুল হক ভাই মনে আছে পিরোজপুরের, এই ফিরোজপুরের পিরোজপুরের ফজলুল হক ভাই আমার সাথে কথাই বলে নাই উনি 2 মাস, বলছে যে নির্বাচনের আগে আমেরিকা ইন্টারফেয়ার করবে। আমি তো ওনাকে বলতাম যে নির্বাচন হবে না, এই নির্বাচন মানবে না কেউ, এভাবে হবে। তারপর নির্বাচন হলো, উনি বললেন যে আপনি বললেন এই সেই, তাহলে কি হলো? ওরা তো আবার ক্ষমতা মানে দখল করে নিল, আবারও ক্ষমতা থাকলো। আমি বললাম ভাই জুন পর্যন্ত আমি অপেক্ষা করব, জুন জুলাই আমি আরো কিছুদিন অপেক্ষা করব, দেখি আমি কি হয়। কারণ আমার জানা ছিল আমেরিকা অলরেডি তাকে ব্ল্যাকলিস্ট করেছে, এই মহিলা কিভাবে তারা টলারেট করবে এটা আমার বুঝে আসে না। এবং উনি যে ব্যবহার কথাবার্তা বলেছেন এটা কোনোভাবে তারা মেনে নিবে না, এবং মেনে নেওয়ার কথা না তারা, রাইট? এটা আমার অ্যাসেসমেন্ট ছিল, দেখেন কতটা অ্যাকুরেট ছিল আমার অ্যাসেসমেন্টগুলো, এক একটা অ্যাসেসমেন্ট আমি বলছিলাম। এবং দেখেন আপনি সত্যিকার অর্থেই শুরু হলো, তারপরে মানে মানে আমেরিকার মানে পাল্টা খেলা তারা শুরু করলেন, একের পর এক বিধ্বস্ত হলো সরকার, মানে দেখেন আপনি উনি চলে গেল। এবং আমাকে আমি পরামর্শ দিয়েছিলাম যে কিভাবে উনি টিকতে পারে, মনে আছে? আমি একটা পরামর্শ দিয়েছিলাম যে এইভাবে হলে আপনি বিরোধী দলে থাকবেন তবে টিকতে পারবেন বাংলাদেশে। আমার এই পরামর্শটা যদি শেখ হাসিনা শুনতেন, তাহলে শেখ হাসিনা বিরোধী দলে থাকলেও এখনো মাথা উঁচু করেই সে থাকতে পারতো, এখনো মানে বিরোধী দলে থাকতে হতো ওনাকে। বাট উনি মনে করেছে ভারতের পরামর্শে এদেশ, ওই যে বললাম ভারতের পরামর্শ, এই দেশকে তারা কন্ট্রোলে নিতে হবে। তাহলে কিভাবে নিতে হবে? যেহেতু সরাসরি যুদ্ধ করে নিতে পারবে না, মানে কোনোবার সম্ভব না, রাইট? তাহলে কিভাবে নিতে হবে? আমাদের একজন দাস বা দাসী বা এইজন নিয়োগ করতে হবে। এবং এটা হচ্ছে শেখ হাসিনা বা আওয়ামী লীগের চেয়ে পারফেক্ট ভারতীয় দাসী আর বা দাস বাংলাদেশে একটা নাই, ওই ওই এদের মতো। সুতরাং তাকে রাখতে হবে, এবং তাকে রেখেছেন, বিনিময় তাকেও ধ্বংস করলেন, আওয়ামী লীগকে ধ্বংস করলেন, আওয়ামী লীগের টোটাল নষ্ট হলো, শেখ হাসিনা নষ্ট গেল, শেখ হাসিনার পরিবারটাও ধ্বংস হয়ে গেল। দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। নাও এখন কি, যেমন হলো যে কোন সময় আসবে, এবং শেখ হাসিনা বলতো না মানে একটা নেগেটিভ ছিল না, দুইটা নেগেটিভ ধ্বংস হয়ে গেছে মানে আওয়ামী লীগের, মানে বাংলাদেশে। একটা কি, প্রথমটা বলি, প্রথমটা হলো যে আওয়ামী লীগকে কেউ কখনো ক্ষমতা থেকে সরাতে পারবেন না, হা হা করে আত্মতারা সংসদ আছে, তারা করতো এগুলা, দেখেন আপনি। তো তারা বলতো যে আওয়ামী লীগ এত শক্তিশালী যে আওয়ামী লীগকে এই করা যাবে না, আওয়ামী লীগের মতো শক্তিশালী এই পৃথিবীতে নাই বৃহত্তররা। গেল কিভাবে? তারা দেখেছেন 330 জনের এমপির মধ্যে 330 জনে পালিয়েছে, 30 জন মহিলা এমপি, তাও বাংলাদেশে থাকতে পারে নাই। কি পরিমাণ অপরাধ দিছিল এবং অপরাধ তারা করেছেন, জাস্ট ইমাজিন লেডিস এন্ড জেন্টলম্যান। নাও সেকেন্ড গেল এটা। সেকেন্ড কোনটা? ভারত ছাড়া বাংলাদেশ চলে না, চলবেই না। ভারত ছাড়া বাংলাদেশ ইজ বেটার অফ and can go আপনার এই এডুকেটলি। এটা মানে বিগত ইন্টারিম গভর্নমেন্ট তারা প্রমাণ করে দিয়ে তাদের এই যে দম্ভ এবং একটা ফলস নেগেটিভ ছিল মানে বাংলাদেশ নিয়ে, ভারত নিয়ে, একদম ধ্বংস করে দিয়ে গেছে মানে আপনার ইন্টারিম গভর্নমেন্ট। নাও প্রশ্ন হলো তারাই কি করেছেন? নাও উই টকড অ্যাবাউট ইট, আই বিন টকিং অ্যাবাউট ফর আ লং টাইম। মনে নাই আমি বলতাম আমেরিকা থেকে গরুর মাংস নিয়ে খাওয়াবো, আমাকে দায়িত্ব দেওয়া হোক, মনে আছে? আমি বলেছিলাম আমেরিকা থেকে গরুর মাংস নিয়ে খাওয়াবো, ভারত থেকে আনা গরুর মাংস চেয়ে কমে। আমেরিকা থেকে পেঁয়াজ নিয়ে খাওয়াবো, ভারত থেকে আনা মানে পেঁয়াজের দামের চেয়ে কম। এই কথাটা এখনো অনলাইনে এবং ইউটিউবের বক্তব্য, ফেসবুকে না চলে যেত, এখন পর্যন্ত ইন্টাক্ট আছে, খুঁজে বের করতে পারবো যে কোন সময়, রাইট? একটা এখন একটা নেগেটিভ দেখেছেন, লেডিস এন্ড জেন্টলম্যান, লিসেন টু ইট ভেরি কেয়ারফুলি। এখন নেরেশনটা কি জানেন? এখন নেরেশনটা শুনেন। এখন নেরেশনটা হলো, সরি, এখন যে নেগেটিভটা তারা তৈরি করেছে কোনটা শুনেন। যে কোন সময় আওয়ামী লীগ আসবে, একটা সাইকোলজিক্যাল এবং মনস্তাত্ত্বিক একটা গেম তারা শুরু করেছে। অর্থাৎ সারা বাংলাদেশে আওয়ামী লীগ যে কোন সময় আসবে, শেখ হাসিনা যে কোন সময় আসবে, এটা প্রতিষ্ঠা করা অনলাইনে এবং মানুষের সাইকোলজিতে এটা একটা নেগেটিভ। তারা এখন এটা একটা ওয়ার চলছে এখন। দেখেন দেখেন দেখেন, মনোযোগ দিয়ে শুনবেন। যে কোন সময় আসতেছে আওয়ামী লীগ মানে শেখ হাসিনা মানে বা আওয়ামী লীগ ফিরবে, এর মানে কি? যারা কোনো দায়িত্ব পালন করতে চান বা আওয়ামী লীগের কোনো অপরাধী তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চান, সে যেন তটস্থ থাকে, যেন এরা যেন সুযোগ পায় এক ধরনের সাইকোলজিক্যাল বা ডিজিটাল ইমপ্রেশন বা নেগেটিভ ক্রিয়েট করে, এক ধরনের ফোর্স ক্রিয়েট করা। ইট ইজ অ্যান ইনভিজিবল ফোর্স, লেডিস এন্ড জেন্টলম্যান, ইয়েস, ইনভিজিবল ফোর্স। দেখেন তারা কি করেছে, এটা কিন্তু এখন সব জায়গায় আপনি পাবেন। বাস্তবতা হলো যারা লেখাপড়া করা মানুষ, সচেতন মানুষ, বুদ্ধিমান মানুষ, তারা জানে শেখ হাসিনা বাংলাদেশে কোনোদিন পা রাখতে পারবেন না, এই জীবনে আসতে পারবে না সে। নাও কিভাবে আসতে পারবে না? আমি কি বললেই কি আসতে পারবে না? আর বললেই কি চলে আসবে? লেটস টক অ্যাবাউট দ্যাট। আমি তো বলছিলাম তখন, মনে আছে যে একটা সরকার ক্ষমতা থাকার জন্য যে পিলার্স দরকার, একটা শেখ হাসিনার পক্ষে নাই। কিভাবে ক্ষমতা থাকে, এটাই সবচেয়ে বড় মানে আপনার ইম্পর্টেন্ট আমার কাছে বোঝা। নাও লেটস টক অ্যাবাউট দিস স্টাফ, যে কিভাবে শেখ হাসিনা আসতে পারবে না। শেখ হাসিনা আসতে পারবে না কেননা এই ধরনের অবস্থায় ফিরে আসতে গেলে একটা মানে গোষ্ঠী বা একটা পাওয়ারফুল ফোর্স পৃথিবীতে যার দরকার আছে আপনার, তার নাম হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ইফ দে ডু নট ওয়ান্ট ইউ, you'll never be able to step in Bangladesh. That is a bottom line.
এটা একটা, এটা আমি বললাম একটা ফোর্স। তখন তারা যখন কাউকে চায় তখন there are many mechanisms they will create so that you are bound or forced to accept this reality. এটা happens in the mind desperately, right? মার্কিন যুক্তরাষ্ট্র জীবনে শেখ হাসিনাকে কোনোদিন প্রমোট করবে না, আমি আপনাকে বলি, মানে কোনোদিন আসতে দিবে না তারা। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে, এবং এই সরকার পতনের ক্ষেত্রে নাম্বার ওয়ান কজ আমেরিকান সাপোর্ট টু দ্য বাংলাদেশি পিপল। নাম্বার ওয়ান সাপোর্ট যারা করেছে, এবং আমেরিকান সাপোর্ট ছিল বলেই আমরা শেখ হাসিনার মতো ফেসিস্টকে আমরা মানে সরাইতে পেরেছি। আর নাহলে এটা জীবনে সম্ভব হতো না। কারণ লাস্টের দিনে শুধু আর্মি যে কারণে মাঠে নামে নাই, নাম্বার ওয়ান কজ হলো আপনার মানে মার্কিন মানে হস্তক্ষেপ। দ্যাট ইজ না একদম এটা স্ট্রেট ফরওয়ার্ড এবং ওপেনলি বলা যায় এটা। শেখ হাসিনা এখন জানে, দেখেন আপনি আওয়ামী লীগের এরা খেয়াল করছেন কিনা আপনারা, ভারত পক্ষে আওয়ামী লীগের এরা যে চুক্তি হয়েছে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাথে, এটা নিয়ে কথাবার্তা বলে না। তো শেখ হাসিনা, এবং সে বলে নাই কিছুদিন আগে মানে পশ্চিমা বা কোনো পরাশক্তি জড়িত তার পতনে, এটা সে মনে করে না। কিন্তু সে সারা জীবন বলেছে আমেরিকা তাকে উৎখাত করতে চায়, আমেরিকার কারণে এগুলা মানে তার পতন হয়েছে মার্কিন, এবং কঠোর সমালোচনা একদম নিজুম মজুমদার থেকে শুরু করে সবাইকে তারা বললো। এখন আর জানে তারা ওই জায়গাতে হাত দিলে আর জীবনে ফিরতে পারবে না। দ্যাটস ওভার, রাইট? গেল একটা। আরো একটা ফোর্স আছে বাংলাদেশে তাকে মানে আনার জন্য, সেটা হচ্ছে বর্তমান বিএনপি সরকার এবং প্রধানমন্ত্রী। তারা যদি চান তাহলে একটা পাথ তারা ক্রিয়েট করতে পারবেন, যে কারণে শেখ হাসিনার আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করার সুযোগ হয়তো বা কখন পেতে পারে। একমাত্র আমি বলছিলাম কয়েকবার আগেই বলেছি যে শেখ হাসিনার রাজনীতিতে ফিরে আসা, আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতি করার ফিরে আসার মানে দয়াবাদ আক্কিন যে দেখাতে পারেন, তার নাম হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী এবং বর্তমান বিএনপি সরকার। আর এলং উইথ আপনার যদি ওই পশ্চিমা বিশেষ করে আমেরিকান কোন ধরনের সাপোর্ট থাকে, দ্যাট ইজ দ্য বটম লাইন। রাশিয়ার সাপোর্ট থাকবে সব মানে শেখ হাসিনার প্রতি। ওয়াই? বিকজ রাশিয়া মনে করে বা মনে করে না, তারা জানে শেখ হাসিনা ইজ কমপ্লিটলি অ্যান্টি আমেরিকান, রাইট? এটা জানে, এটা আমেরিকাতে প্রতিষ্ঠিত, আমেরিকার যারা আছেন তারা জানেন, এটা খুব ভালো করে জানেন। দ্যাটস ওয়াই দে অ্যাক্টেড অ্যাকর্ডিংলি। সো সে এটা জানে, এই জন্য রাশিয়া মনে মনে চাইবে শেখ হাসিনা আবার ফিরে আসুক। কারণ প্রত্যেক ডিক্টেটর চায় পৃথিবীতে ডিক্টেটরশিপ প্রতিষ্ঠা করতে। কারণ ডিক্টেটর তার মাস্তো চুরে চুরে মাস্তো ভাই। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। Whether you agree or disagree with me, I don't care, but that's the reality, right? So আপনি দেখেন এটা চাইবে, কিন্তু প্রশ্ন হলো মার্কিন আমেরিকা সরকার না চাইলে ইট ইজ নট পসিবল। আর কোনোদিনই একটা পাথ ক্রিয়েট করবে তখন তারা ধীরে 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 ধীরে। আর যদি বিএনপি সরকার চায়, এই দুইটা জায়গার বাহিরে পৃথিবীর কোনো শক্তি নাই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনতে, এবং সে কখনোই আসবে না এবং তাকে রাজনীতি করার সুযোগ দিতে। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, ভারত এই ধরনের কোনো এনফোর্সের শক্তি না যে কোনো ব্যক্তিকে এখান থেকে নিয়ে আসতে পারবে। যদি শক্তি থাকতো তারা রাখতেও পারতো, এটা মাথায় বুঝতে হবে। এবং এই যে দেখেন, এই যে একটা পাগল, এই যে একটা পাগল সন্ত্রাসী, ঢাকার মানে দখলদারি সন্ত্রাসী, তার ছেলের দীপু চৌধুরী হত্যা মামলা আসামি এবং তার দামান ছিল ওই যে 7 খুনের মামলা আসামি। দেখেন কি বলে শুনেন, এই দেখেন ঘুম থেকে উঠে কি বলে শুনেন, বক্তব্য দিয়ে শুনেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি 7 হাত পানির তলে গিয়ে লুকান, আচ্ছা 7 হাত পানির তলে গিয়ে কিন্তু কামড় দিয়ে বাইর করবো। আচ্ছা, তো এখন আপনি শুনেন, সে 7 হাত পানির নিচে যাবে, 7 হাত পানির থেকে কামড় দিয়ে মানে বের করতে পারবে। তো কামড়ি দরকার আছে? ভালো মানুষ হলেই তো এগুলো দরকার, মানে কাজ হয়ে যায়। 17 বছর এরা কামড়ি করেছে বাংলাদেশে, 17 বছর এই সন্ত্রাসীরা বাংলাদেশের মানুষকে কামড় দিয়েছে। শেষ রক্ষা কি হয়েছে? আমি চ্যালেঞ্জ করে বলতে পারলাম, যদি প্রধানমন্ত্রী বা বিএনপি না চায়, শেখ হাসিনা তো দূরে থাক, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করতে পারে না জীবনে। চ্যালেঞ্জ করে বললাম আমি এটা। মার্কিন যুক্তরাষ্ট্রকে জীবনে কনভিন্স করা যাবে না। একটা পথ হলো জামাতের স্টুপিড পলিটিক্স, এনসিপির যদি হয় হতে পারে, ইরানের পক্ষে হামাসের পক্ষে গিয়া যদি এরা বড় বড় কথাবার্তা বলে, এদেরকে সাক্ষা করার জন্য তারা শেখ হাসিনাকে পাঠাবে। এটা আমি আজকে বলে দিলাম, লিখে রাখতে পারেন আজকে। এই স্টুপিড গোষ্ঠী তারা দুইটা আছে, এরা যদি ঠিক থাকে, যদি বুঝে তারা ওয়ার্ল্ড পলিটিক্স এন্ড ওয়ার্ল্ড অ্যাফেয়ার, রাইট, শেখ হাসিনা বাংলাদেশের জীবনে ফিরতে পারবে না। আমি আপনাদেরকে বললাম, ভারত মানে শেখ হাসিনাকে আনার জন্য কিছু একটা লাগবে তাদের, এটা তৈরি করে দিতে পারে জামাত, অলরেডি দিয়েছে তারা 2 ক্ষেত্রে, এবং দিয়েছে এনসিপি। এই স্টুপিড পলিটিক্সের কারণে এই শেখ হাসিনার সম্ভাবনা কোনোদিন যদি তৈরি হয় হতে পারে, না হলে শেখ হাসিনা মানে আমেরিকান গভর্নমেন্ট যদি কোনো কারণে জামাত বা এনসিপির উপরে অ্যাংরি হয়, দ্যাটস দ্য বটম লাইন। আই এম সেইং এর বাইরে শেখ হাসিনা কোনোদিন বাংলাদেশে আসতে পারবে না। এজন্য আমি এদেরকে বলছি, আপনারা রাজনীতি জানি সৎ, অনেকেই সৎ, সবই ঠিক আছে, কিন্তু ক্ষমতায় গিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য কূটকৌশল করে গ্লোবাল অ্যাফেয়ার্সের সাথে মিলেমিশে কাজ করতে আপনারা কি রেডি কিনা, সেই মানে সন্দেহ আমি এখন পোষণ করি, আগে করতাম না। সরি টু সে দ্যাট, রাইট? বিশেষ করে সাদিক কাইমের যেদিন দেখলাম ইরানের কামিনের জন্য সে গায়েবের নামাজ পড়েছে, সেদিনই বুঝেছি সর্বনাশ। এরা ক্ষমতায় গেলে তো সবার আগে হাসিনাকে আমেরিকা পাঠাবে, হ্যাঁ, সবার আগে শেখ হাসিনাকে পাঠাবে এদেরকে চেষ্টা করার জন্য। তো বিয়ানা সুইতি গাইজ, আমি জানি এটা কিভাবে দেখেন আপনারা, আমি জেনে শুনে বলছি, একটা মিথ্যা শব্দ এখানে নাই। এই দেখেন সে বলতেছে, এবং এই যে আছে না তার কথাবার্তার স্টাইল দেখেন, মানে আমরা দেশে আসবো, আমরা দেশে আবার দেশটাকে আমরা আইনি শাসন প্রতিষ্ঠা করবো, গণতন্ত্র প্রতিষ্ঠা করবো, দেখেন আপনি, আমরা দুর্নীতিমুক্ত করবো, এই সরকার ফেল করবো, এগুলো না। 7 হাত মাটির নিচ থেকে তুলে আনবে আর 7 হাত মাটির নিচে কাটবে, মানে নাই? ওই যে বলছিল যে মানে বেনজির বলছিল কিভাবে আসামি ধরবে, তো তোমরা যদি খালি 7 হাত মাটির নিচে থেকে খালি মানুষ আনতে থাকো আর নীতি থাকো, তাহলে আমরা এই দেশ চলবে কিভাবে? 18 কোটি মানুষ কুলাঙ্গার, সন্ত্রাসী, ছাদাবাস, খুনি, গুমকারী, দেশদ্রোহী, ভারতীয় এজেন্ট। Can you imagine that, ladies and gentlemen?
খালি এই দেখুন উঠছে ঘুম থেকে কিভাবে ইয়াবা খেয়ে ঘুমেছিল সম্ভবত আমাদের এই ইয়াবা খায় কিন্তু ওবায়দুল কাদের ইয়াবা খেত জানেন তো আপনারা আমি এটা বলেছিলাম 2022 সালের প্রথমে ওবায়দুল কাদের ইয়াবা খেয়েছে একজন সাংবাদিককে কুলে নিয়ে বসেছিল এটা সে আমাকে বলেছিল এসে আমি তখনকার সময় এটা বলেছিলাম কিন্তু বুঝছেন তার নামও আমি বলতে পারি বলবো না বুঝছেন সে আমাকে এসে বলছিল যে ভাইয়া এইভাবে আমি গেছিলাম আমার একটা এই দরকারে সে একজন মানে সে সোর্স ছিল র্যাবের বাই দ্য ওয়ে তাকে খুলে বসানোর চেষ্টা করছে ওবায়দুল কাদের এবং এটা আমি শুনেন এগুলো অনেক কাহিনী তখন যে আলোচনা হয়েছে অনেকগুলো বিষয় এই নোহালির সবচেয়ে হাটাস হারামজাদা ডিসকাস্টিং প্রাণী ছিল এরা আপনাদের মন্ত্রী ছিল এরা আপনাদের দেশের রক্ষক ছিল ক্যান ইউ ইমাজিন দ্যাট আপনারা কতটা অভিশপ্ত ছিলেন আল্লাহর কাছ থেকে কতটা অভিশপ্ত ছিলেন এই মায়া চৌধুরীর মতো মানুষ যদি আপনাদের মন্ত্রী হয় আবার কল্পনা করতে পারেন এই হাসান মাহমুদের মতো মানুষ আপনাদের মন্ত্রী হবে এর চেয়ে ডিসকাস্টিং এবং আল্লাহর কাছ থেকে আপনাদের উপর অভিশাপ আর কি হতে পারে ইমাজিন দ্যাট এটা কখনোই করবেন না এই জন্য অভিশাপ যেন এরা যেন কোনোদিন আর এই সেট আপগুলা এই খুলাঙ্গার ও মানুষগুলা জানোয়ারগুলা যেন কখনো বাংলাদেশে ফিরতে না পারে রাজনীতিতে দ্যাটস ওয়াই উই নিড টু আপনার আমরা কনফার্ম করা দরকার বা মেক শিওর করা দরকার আপনি দেখেন একজন লোক সে পালিয়েছে তার ছেলে কত সন্ত্রাসী করেছে আমরা নিজে দেখি নাই এবং 7টা করে তার দামার তার মেয়ের জামাই কি অবস্থা দেখেন তো আপনি ওই যে সাইদ এই নাম কি তার মেজর সাইদ নাকি সাইদ ইস্কান্দার কি বলে সাইদ তার সাইদ মনে আছে 7 খুনের মামলা দেখেন কিভাবে বলতে তার চেহারা দেখেন আচ্ছা আচ্ছা ভাবছেন বাড়িঘরে জ্বালিয়ে দিয়া লুটপাট কইরা আওয়ামী লীগকে ধ্বংস করবেন সেটা 71 সালে চেষ্টা করেছে পারে না আচ্ছা বাড়িঘর আওয়ামী লীগের বাড়িঘর আগুন দেওয়া এটা যুদ্ধ অপরাধের শামিল ডু নট ডু দ্যাট ইটস আ ক্রাইম এই ব্যক্তি অপরাধ করেছে রাইট যদিও পাবলিক তো ক্ষুব্ধ ছিল কারণ অনেকে তার সন্তান হয়েছে বাবা হারিয়েছে বাবার লাশটাও পায় নাই এরা কি করে নাই এদের প্রতি সমাবেশ দেখাবেন তবে এটা যে কোনো কারণে এটা অপরাধ এটা সমর্থন করি না এবং এটা বিরোধিতা করেছি আমি সবসময় এবং এই লোক দেখেন সে বলতেছে যে 71 সালে হয়েছিল এই 71 2026-27 সালের তরুণ প্রজন্ম কারা তার কোনো ধারণাই নাই He has no idea what the fuck is going on in Bangladesh or around the world. Gen Z taking over. বিজেপির মতো চরম উগ্র হিন্দুত্ববাদী সরকারকে আপনার আমেরিকাতে বসে শুধু ফেসবুকের মাধ্যমে প্রস্তাব পাখানা বন্ধ করে দিয়েছে হি ডাজন্ট নো দ্যাট এটা বললাম না মূর্খ অপদার্থ এই ডিসকাস্টিং অ্যানিমেলস গুলা আপনাদের কি ছিল আপনার এই কি ছিল আপনার এই মন্ত্রী ছিল এরা আল্লাহ আমি তো বলি দেখুন বিএনপি সফল ব্যর্থ বিএনপির একজন মন্ত্রী পাবেন না তার মতো এদের মতো ওবায়দুল কাদের মতো একজন পাবেন না আপনি হ্যাঁ বুধাই হতে পারে আপনি বলতে পারেন আমরা দেখান আপনি আমার আওয়ামী লীগের সেটআপের সাথে বিএনপির একজন মন্ত্রী মিলান একজনকে হ্যাঁ দুই একজন মানুষ আছে যারা আপনি সালাউদ্দিন সাহেবের সমালোচনা করবেন সালাউদ্দিন সাহেব কি মানে কসাই কামালের মতো হয়ে যাবে সম্ভব চরিত্র মিলানো নো ইটস নট গোইং টু হ্যাপেন এটা সম্ভব না আপনি বিএনপির স্পিকার দেখেন না কেন এমন স্পিকার বাংলাদেশে কখনো পেয়েছে বাংলাদেশের ইতিহাসে হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব ছিলেন প্রচন্ড পার্সোনালিটি সম্পন্ন আমাদের সিলেটের সন্তান রাইট এবং সেকেন্ড ফেসে এই আপনার আওয়ামী লীগের ছিলেন উনি ডেফিনেটলি এই বর্তমানে বর্তমানে হচ্ছে মেজর হাফিজউদ্দিন বীর বিক্রম এটা একটা গ্রেট চয়েস গ্রেট অ্যাপয়েন্টমেন্ট আনডাউটেবলি সবচেয়ে সেরা অ্যাপয়েন্টমেন্ট হলো এটা মানে বিএনপি সরকারের ট্রাস্ট মি বাই দ্য ওয়ে কেউ না কেউ আছে এই সরকারের একজন যে ভিতরে এগুলো বলে এবং আমি আজকে আমার এই লাইভের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী আবারও বলছি আমাদের পররাষ্ট্রমন্ত্রী গেছেন রাশিয়াতে আমি জানি এটা খুশি করার জন্য বলে আসছেন কিনা তবে একটা জিনিস বলে রাখি দ্যাট ইজ এ রেড লাইন উনি বলছেন ব্রিক্সে অন্তর্ভুক্ত হওয়ার জন্য উনি আবেদন বা সহযোগিতা চান রাশিয়ার দ্যার ইজ এ ফায়ার ডু নট প্লে উইথ দিস দ্যার ইজ এ ফায়ার অ্যান্ড ফিউরি এই ব্রিক্সের কারণে ভারতের থেকে সম্পূর্ণ সমর্থন উজ্জ্বল করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং নরেন্দ্র মোদীর পতন আজ অথবা কাল হবেই ভারতে এটা আমি আপনাকে আজকে লিখে নিতে পারেন এই কথাটা মানে সময় ডেট করে লিখে নেন ডায়েরিতে আজকে বলে গেলাম দিস গভর্নমেন্ট ক্যান নট লাস্ট লং the fall of Narendra Modi government has begun through this cockroach party. I'm telling you today. Trust me. Biden government যখন আসবে এদের মানে আন্দোলন বা এদের প্রক্রিয়া আর অনেক মানে গুণ এগিয়ে যাবে এটা আমি আপনাকে বলে রাখলাম আজকে মানে প্রেসিডেন্ট ট্রাম্প হয়তো বসে আছেন কোনো কিছু করতেছেন না এমনি কিন্তু বাইডেন ডেমোক্রেটসরা যখন আবার ক্ষমতায় আসবেন ইটস গোনা গো কমপ্লিটলি ওয়াইল্ড আই এম টেলিং ইউ টুডে সো এই দেখেন এদের কাছ থেকে আপনারা দেশটাকে মুক্ত করেছেন আপনার সন্তানদের এদের কাছ থেকে মুক্ত করেছেন এর চেয়ে বড় পাওয়া এই 2020 মানে 4 বা 5 বা এই বর্তমান সময়ে আর হতেই পারে না দেখেন মানে 18 কোটি মানুষকে সে হুমকি দেয় মানে সেখানে বসে কোনো কথা নাই আমরা আসবো ফিরে আমরা আছে না ষড়যন্ত্রের শিকার আমরা বাংলাদেশে এসে আমরা আবার আইনি শাসন উন্নয়ন করব এটা আমরা সবার কাছে সহযোগিতা না মানে হাত মাটি থেকে নিয়ে আসবে আবার সেখানে পুঁতে ফেলবে মানে এগুলাই তাদের মানে তাদের মূল বাসাটাই হচ্ছে এগুলা আমরা এগুলা নিপাত চাক বাংলাদেশ মুক্তি পাক এবং এরা গিয়েছে আমি আবার বলছি বিএনপি সরকার যদি সুযোগ না দেয় শেখ হাসিনা বাংলাদেশের জীবনে ফিরতে পারবে না এবং ভারতের -1 মিলিয়ন% ইনফ্লুয়েন্স শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনার কিন্তু বলটা কোন জায়গায় বলতে হলো আমি আমার বয়টা কাকে জামায়াত ইসলামী আর বয়টা কাকে আমার এনসিপি কে দিয়ে এই দেখেন আসিফ মাহমুদ সে কি করছে জানেন তো সে মানে প্রোফাইল পিকচার দিয়েছে কার জানেন
আপনার কিংডম দরকার কি এগুলোর? এটা একটা কনসিকোয়েন্স আছে, এটা আমি সবসময় বলে রাখি। এরা আমাদের দুদিন নষ্ট না করে বুর্বক রাজনীতি সে যে অনেক বড় পলিটিশিয়ান মনে করে, নাথিং বাট এ চাইল্ড ইন পলিটিক্স টু বি অনেস্ট উইথ ইউ। এটা তো আন্ডারস্ট্যান্ড এনিথিং এলস। স্টুপিডের একটা সীমা থাকা দরকার। কোনো কিছু যখন পায় না উল্টাপাল্টা পোস্ট তখন দেয়। যদি ম্যাচিউর পলিটিক্স করা যায়, আওয়ামী লীগ আর শেখ হাসিনা, বিশেষ করে শেখ হাসিনা জীবনে বাংলাদেশে ফিরতে পারবে না। দ্যাট ইজ আ বটম লাইন, লেডিস এন্ড জেন্টলম্যান। সো what is the king's name? So আমি এটা আপনাকে বলি, হয়তো আপনারা বুঝতে পারবেন যে আমি কি এগুলা বলি যে আমি কি স্ট্র্যাটেজিক্যালি যদি আপনি বাংলাদেশকে রক্ষা না করতে পারেন, ভাই, you have no idea what kind of projects or programs India has in their minds to grab Bangladesh. You have no idea. কল্পনা করতে পারবেন আপনারা তারা কি চায়, তারা কি করতে করার চেষ্টা করে, কিন্তু পারে না তারা, শুধুমাত্র রাইট। এতদিন পেরেছি, এখন যদি আপনারা সুযোগ না দেই, আবার বলছি আমি, জামায়াত আছে, এনসিপি, এরা যদি ঠিক মতো মানে বুঝে শুনে, আমি I don't understand that. Why you guys go about Iran and Palestine? Why? You have no rule, you can't do anything else. পশম মানে ঠিক করার ক্ষমতা নাই আপনাদের বাংলাদেশের এই সেক্টরগুলোতে। Don't even go over there. There are many big parties, pray for them. Big parties, they will take care of it. You have, so এটা করে আপনারা নিজেকে কেন দুশ্মনে মানে পরিণত করেন? মার্কিন যুক্তরাষ্ট্রের দুশ্মন হলে পড়বেন, জীবনে উঠতে পারবেন না দেশ নিয়ে। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কেউ উঠতে পারে নাই। আপনারা ইরানকে মনে করেন উঠতে পেরেছে, এটা ডিফারেন্ট স্টোরি, ডিফারেন্ট স্ট্র্যাটেজি। এটা আপনারা মানে এখানে আমি তো আবার বলছি, কি পরিমাণ প্রেশার প্রেসিডেন্ট ট্রাম্প ইন্টারনালি আমেরিকান মানুষের কাছ থেকে, মিডিয়ার কাছ থেকে পাচ্ছে, ইউ হ্যাভ নো আইডিয়া। আমি আপনাকে দেখানোর চেষ্টা করি মাঝে মাঝে, কল্পনাতীত। বাংলাদেশের রাজনীতিবিদ বা বিএনপি সরকার উচিত হলো এই যে all travel to all countries except Israel. This is another mistake by the government. That's why I reach out to the top level of the government, top officials of the government, and I told them, do not do that. You're making serious mistake. Who told you to do that? এটা আপনি করবেন। বাংলাদেশি পাসপোর্টে পদে পদে তাদের মানুষ আছে, গিয়ে হেনাস্তার শিকার হবে। ভিসা অফিসার ভিসা দিবে না, নানান কারণে মানে ডিক্লাইন করে দিবে। এগুলা কোনো অবস্থা থাকতে পারে না, থাকা উচিত না এটা। এরপরে এই কাজটা ব্রিক্স আমাদের জন্য কোনো আশীর্বাদ বয়ে নিয়ে আসবে না। ব্রিক্স কোনোদিনই আমাদের জন্য কোনো হেল্পফুল কিছু হবে না, কারণ ব্রিক্সে কি করবেন আপনি? ব্রিক্সে তো ব্রিক্স কান্ট্রিজ গুলোতে তো আমাদের কোনো রপ্তানি নাই। ওয়াই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট? এরা থেকে আমরা আমদানি করি, ভারত থেকে আমদানি করি, চীন থেকে আমদানি করি, রাইট? দ্য বিগেস্ট টু কান্ট্রিজ আমরা আমদানি করি, রপ্তানি করি কোথায়? আমরা ইউরোপে করি, আমেরিকাতে করি। এখন আপনার যদি টাকা বন্ধ হয়ে যায় এখানেও, প্রবাসীরাও যদি মার খায়, কি করবেন আপনি তখন? বুঝে শুনে কাজ করতে হবে। আমি আবার বলছি, এটা হচ্ছে রাজনীতি না জানা, ওয়ার্ল্ড পলিটিক্স ক্লোজলি অ্যাফেয়ার, এবং এটা আন্ডারস্ট্যান্ড না করার এই মানে আমি বলি ইগনোরেন্সি থেকে এই জিনিসটা উদ্ভব হয়। স্টিক টু বাংলাদেশ, হাউ টু ট্যাকল ইন্ডিয়ান অ্যাগ্রেশন, দ্যাট ইজ ইট। আর কোনো কিছু করতে পারবেন আপনি যদি এইটা খালি করতে থাকেন, তরতর করে বাংলাদেশ উঠে যাবে। এর বাইরে কোনো কিছু করতে যাবেন, দেশটাকে বিপদে ফেলবেন, বিপদে ফেলে চলে যাবেন, উঠাইতে পারবেন না। কারণ এমন একটা পাওয়ার আছে, এটার সাথে খেলতে গিয়ে পৃথিবীর কেউ শান্তিতে থাকতে পারে নাই, ধনী হতে পারে নাই, গরিব দরিদ্র থেকে দরিদ্র হয়েছে। বোঝার চেষ্টা করবেন, জেনে শুনে আমরা বলছি। পৃথিবীর পরাশক্তি অর্থনৈতিক দেশ, তাদের রুশানলে কখনো পড়তে যাবেন না। ব্রিক্স যারা করেছেন, নাম্বার 1 রুশানলে পড়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের। আপনি ব্রিক্সে গিয়ে যাবেন, ব্রিক্সে গিয়ে কি করবেন আপনি? আগামীকালকে যদি মানে আপনার ব্রিক্স কি মানে বলেন আপনি? সবচেয়ে স্বৈরশাসকদের সংগঠন হচ্ছে ব্রিক্স। নাও স্ট্র্যাটেজিক্যালি তাদের দরকার আছে ওয়ার্ল্ডের জন্য। এটা আমি এই ডিটেলসে শুধু যাচ্ছি না, বুঝে নেবেন আপনারা। কিন্তু মূলত হচ্ছে আমাদের দেশটাকে মনে রাখবেন, ভারত নিজের কোনো কিছু দিয়ে বাংলাদেশকে কোনো কিছু করতে পারবে না। আমরা সুযোগ না দিলে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে যদি তারা আমাদের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে, ভারতের বাংলাদেশের পশম কিছু করার মানে ক্ষমতা নাই। আজকে বলে গেলাম, ইনশাল্লাহ মাথায় রাখবেন, এগুলো মাথায় রাখবেন। পশম কোনো কিছু করার ক্ষমতা নাই। আর নরেন্দ্র মোদী গভর্নমেন্ট শয়তানি তারা করবে, তো এখন তার নিজেরাই আছে সবচেয়ে বড় বিপদগ্রস্ত। ককরোচ জনতা পার্টি কি আলোচনা হচ্ছে ভারতে, আপনি কল্পনা করতে পারবেন না। এখন আমি এগুলো যেহেতু আন্তর্জাতিক রাজনীতি নিয়ে আমার ভেরি ইন্টারেস্ট, আমি এগুলো সারাদিন খোঁজ রাখি এবং জানার চেষ্টা করি। লেডিস এন্ড জেন্টলম্যান, বি ওয়াইস, বি ইন্টেলেকচুয়াল। এর বাইরে বাংলাদেশকে কোনোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন না। কেন জানেন? বিকজ আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্যের নাম হচ্ছে আমাদের তিন দিকে ভারতের মতো ন্যাস্টি একটা রাষ্ট্র। দ্যাটস দ্য বটম লাইন। সরি টু সে দ্যাট, নট ইন্ডিয়ান পিপল বাট দ্য গভর্নমেন্ট, দ্যাটস আই এম রেফারিং টু। সো এই জন্যই বলছি। এবং বাই দ্য ওয়ে একটা মানে কথা এখানে বলছিলাম না যে আপনার কি বলছিলাম যে প্রেসিডেন্ট ট্রাম্প যখন সেকেন্ডবার বা প্রথমবার ভারতীয়দের উল্লাস উদ্দীপনা উচ্ছ্বাস, কেন মুসলিমদের বাস দিবে, বাংলাদেশকে তারা দখল করে নেবে, এই যে এবার তারা মনে করেছে ইরান যদি পরাজিত হয় তো তারা বাংলাদেশকে পাকিস্তানকে তারা দখল করবে। বিকজ তাদের এই শয়তানিটা তারা চেষ্টা করেছিল। এরা শয়তান রাষ্ট্র, এদের সবসময় এভাবে ডার্টি মাইন্ড, নেভার এভার ট্রাস্ট দেম, ইট ইজ দ্য বটম লাইন। সো আপনি দেখেন কি করেছে তারা। বললো এখন সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের নাম কি? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পলিসির কারণে ইন্ডিয়া নাম্বার ওয়ান। ইমিগ্রেশনের তছনছ সবকিছু তছনছ করে দিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এবং আপনাদেরকে বলি, ভারতীয়দের যে পরিমাণ দুর্নীতি ইমিগ্রেশন সেক্টরে, সবচেয়ে গর্বের জায়গা যেগুলা মার্কেট দ্বারা এবং মার্কেট থেকে মানে হাজার হাজার ভারতীয়দেরকে মানে আমেরিকাতে পাচার করার যে পলিসি ছিল, সেই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা এমনভাবে মার্কে আছে। লেডিস এন্ড জেন্টলম্যান, আপনাদেরকে খালি আমি একটা জিনিস খালি দেখিয়ে যাই, এটা নিয়ে ডিটেলস আলোচনা করব।
নজিরবিহীন তছনছ লক্ষ লক্ষ ভারতীয়রা দৌড় উপরে আছেন এখন। দুঃখ লাগে এতটা ফ্রড হয়েছে এই সেক্টরে, 90% এরিয়া ফ্রড করেছেন তারা। একটু শুনেন আপনারা। কোথায় গেল আমার? আচ্ছা এই শোনাই আমি আপনাদেরকে। The Department of Labor processed your H-1B visa program. Take a look at this. The Department of Labor processed nearly 7 million visa holders since 2015.